চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকাইন তথা অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্মগুলো নিয়ে আলোচনা করব। অ্যালকাইন বলতে অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্মগুলোকেই বোঝায়। বিভিন্ন ধর্মগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করব। অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্ম বা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। আগের ক্লাসে আমরা ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইনের প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখেছি। আজকের ক্লাসে আমরা এই অ্যালকাইন ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যে অ্যালকাইন তথা অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়াগুলো দেখব। প্রথম ক্যাটাগরির বিক্রিয়া আমরা দহন। তো মনে রাখবে, বায়ুতে যদি দহন করা হয়, আমরা প্রথম হাইড্রোকার্বনের শুরু থেকেই বলছি, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বলো, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কোনো হাইড্রোকার্বনকে যদি দহন করা হয় বাতাসের অক্সিজেনে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের জল হয়। অ্যালকাইনও এর ব্যতিক্রম নয়। অর্থাৎ অ্যাসিটিলিনকেও যদি বাতাসের অক্সিজেনে দহন করা হয়, তাহলে অ্যালকাইন কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করে। ফলে বায়ুতে দহন করলে CO2 ও H2O উৎপন্ন হয়। যেমন অ্যাসিটিলিন বায়ুতে দহন করলে কার্বন ডাইঅক্সাইড আর জল, এটা হলো দহন বিক্রিয়া। যে কোনো অ্যালকাইনকে যদি দহন করা হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। এই হলো প্রথম ধরনের বিক্রিয়া, দহন বিক্রিয়া। আমরা এবার চলে যাব দ্বিতীয় ক্যাটাগরির বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। এবং বিভিন্ন পদার্থের সাথে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে অ্যালকাইনগুলো। ওরকম প্রথম ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরি আমরা দেখব দ্রুত বিক্রিয়া। এবং দ্রুত বিক্রিয়ার হাইড্রোজেনেশন দেখব। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে অ্যালকাইনের বিক্রিয়া দ্রুত বিক্রিয়া হবে। এবং এক্ষেত্রে মনে রাখবে, এই বিক্রিয়াগুলোকে হাইড্রোজেনেশন বলা হয়। হাইড্রোজেনেশন বিক্রিয়া বলা হয়। ছোট্ট করে, তো যে কোনো অ্যালকাইন ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় অনুঘটকের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনেশন বিক্রিয়া হবে এবং দুটো ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হবে, শেষে অ্যালকেন উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়াটা যে অনুঘটক ব্যবহার করা হয়, প্লাটিনাম, প্যালাডিয়াম বা রেনি-নিকেল অথবা প্লাটিনাম রেনি-নিকেল অথবা নিকেল তাপ হলো অনুঘটক। এই সমস্ত অনুঘটক মনে থাকবে কি হবে, অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন গঠন। এই হলো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেনেশন বিক্রিয়ার স্টেটমেন্ট। এবার আমরা বিক্রিয়া দেখব, যেমন অ্যাসিটিলিনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়, এদের মধ্যে যে কোনো একটা অনুঘটক হয়তো নিয়ে নিলাম, নিকেল তাপ নিলাম। নিকেল তাপ যদি দেওয়া যায়, তাহলে প্রথম ধাপে ইথিলিন হবে এবং পরের ধাপে আরেকবার বিক্রিয়াটা সংঘটিত হবে এবং শেষে ইথেন উৎপন্ন হবে। ইথেন। এই হলো হাইড্রোজেনেশন বিক্রিয়া, অ্যাসিটিলিন থেকে ইথেন। ফলে অ্যাসিটিলিন থেকে ইথেনের যে কনভার্সন, পরবর্তীতে আমরা যখন কনভার্সনগুলো করব, তখন কিন্তু এটা মনে রাখতে হবে কী করে অ্যাসিটিলিন থেকে ইথেন যাওয়া যায়। এই স্টেপগুলো মনে রাখতে হবে। এটা হলো 1 নম্বর বিক্রিয়া। আমরা যদি 2 নম্বর দেখি, সেটা হলো আংশিক হাইড্রোজেনেশন। আংশিক হাইড্রোজেনেশন। আংশিক হাইড্রোজেনেশন মধ্যবর্তী ধাপে বিক্রিয়াটাকে আমরা আটকাতে পারি, সিলেক্টিভ হাইড্রোজেনেশন বলা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু লিডনার অনুঘটক ব্যবহার করা হয়। লিডনার অনুঘটক।
নিশ্চয়ই পরে আগের ক্লাসে আমরা দেখেছি লিডনার অনুঘটক, ঠিক আছে। লিডনার অনুঘটক যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মধ্যবর্তী ধাপে বিক্রিয়াটা আটকে যাবে। যেমন এর সাথে যদি হাইড্রোজেনের লিডনার অনুঘটক ব্যবহার করা হয়, লিডনার অনুঘটক, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা ইথিলিনে আটকে যাবে। এই হলো সিলেক্টিভ তথা আংশিক হাইড্রোজেনেশন। তো মনে রাখবে এই হলো হাইড্রোজেনেশন। হাইড্রোজেনের হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে যদি আমরা প্লাটিনাম ব্যবহার করি তাহলে ইথেনে গিয়ে বিক্রিয়াটা শেষ হবে। কিন্তু আমরা যদি সিলেক্টিভ বিজারণ করি, আংশিক হাইড্রোজেনেশন ঘটাই, তাহলে মধ্যবর্তী ধাপে কিন্তু বিক্রিয়াটা আটকে যাবে। এবং এই ধরনের মনে রাখবে যে অ্যালকাইনে হাইড্রোজেনেশনে যদি আমরা আবার লিডনার অনুঘটক ব্যবহার করি তাহলে সিস আইসোমারটা তৈরি হয়। আর যদি সোডিয়াম তরল অ্যামোনিয়া ব্যবহার করি তাহলে কিন্তু আবার ট্রান্স আইসোমারটা তৈরি হয়। ফলে জ্যামিতিক আইসোমারের ক্ষেত্রে যেমন 2 বিউটাইন, মনে করো 2 বিউটাইন, 2 বিউটাইনের ক্ষেত্রে যদি দেখি, 2 বিউটাইনের ক্ষেত্রে একে যদি আমরা লিডনার অনুঘটক দিই, লিডনার অনুঘটক, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, সিস আইসোমারটা তৈরি হবে। সিস আইসোমার, সিস 2 বিউটিন। কিন্তু আমরা যদি এখানে সোডিয়াম আর তরল অ্যামোনিয়া ব্যবহার করি, সোডিয়াম তরল অ্যামোনিয়া, তাহলে কিন্তু ট্রান্স আইসোমারটা তৈরি হবে। ফলে মনে রাখবে তাহলে কি হবে, এই যৌগটা উৎপন্ন হবে ট্রান্স 2 বিউটিন। বোঝা গেছে? ফলে আমরা যদি লিডনার অনুঘটক ব্যবহার করি তাহলে সিস আইসোমার পাওয়া যায়, আর যদি সোডিয়াম তরল অ্যামোনিয়া ব্যবহার করি তাহলে ট্রান্স আইসোমার তৈরি হয়। এই হলো লিডনার অনুঘটক ব্যবহারের সুবিধা। লিডনার অনুঘটক নিশ্চয়ই জানা আছে, নোটবুক দিয়ে মনে রাখবে। আগের ক্লাসে বলেছি, আবার আজকে বলছি, লিডনার অনুঘটক কি? কি বলতো? লেড অ্যাসিডের দ্বারা লেড অ্যাসিডের দ্বারা আংশিকভাবে বিষকৃত প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট মিশ্রণ, একে বলা হয় লিডনার অনুঘটক। বুঝা গেছে? এই লিডনার অনুঘটকের সাথে সহজে আমরা এরকম যৌগ তৈরি করতে পারি। এই হলো হাইড্রোজেনেশন বিক্রিয়া। আমরা আংশিক, মনে রাখবে P2 অনুঘটক বলে একটা অনুঘটক আছে, P2 অনুঘটক, নাম শুনেছ? P2 অনুঘটক, P2 অনুঘটক বলে একটা অনুঘটক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অনুঘটক। বুঝতে পেরেছ? এই P2 অনুঘটক, এই যে নিকেল বোরাইট দ্বারা আংশিক হাইড্রোজেনেশন ঘটানো যায়। আংশিক হাইড্রোজেনেশন ঘটানো যায়, মনে থাকবে। তাহলে P2 অনুঘটকটার কি নাম? নিকেল বোরাইট। মনে থাকবে কথাটা, নিকেল বোরাইট। P2 অনুঘটকটার নাম হলো নিকেল বোরাইট। এই হলো অ্যালকাইনের হাইড্রোজেনেশন বিক্রিয়া। বোঝা গেছে তো? খুব সহজ আছে না? তাহলে অ্যালকাইন কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া, তাদের যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলো আছে, সেই রাসায়নিক বিক্রিয়ার একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি। তাতে আমরা 2 ধরনের বিক্রিয়া এইমাত্র আমরা শেষ করলাম। যার প্রথম হলো দহন, যেখানে যে কোনো অসম্পৃক্ত কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে যদি বাতাসে দহন করা হয় তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়। এইমাত্র আমরা পড়লাম হাইড্রোজেনেশন। নিশ্চয়ই বলতে পারবে হাইড্রোজেনেশন আমরা যদি নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম এই ধরনের অনুঘটক ব্যবহার করি তাহলে 2 ধাপে বিক্রিয়াটা সংঘটিত হওয়ার পর সর্বশেষে অ্যালকেন উৎপন্ন হবে।
কিন্তু যদি আমরা লিডনার অনুঘটক ব্যবহার করি বা আমরা যদি সিলেক্টিভ P2 যাকে বলা হলো P2 অনুঘটক ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি আংশিকভাবে বিজারণ ঘটাতে পারি, অর্থাৎ মধ্যবর্তী ধাপে বিক্রিয়াটা আটকানো যেতে পারে। তোমরা বলতে পারবে P2 অনুঘটক যে বলা হলো P2 অনুঘটকের সংকেত কি? আমরা এবার পরের বিক্রিয়া চলে যাব হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া, হ্যালোজেনেশন। এবং হ্যালোজেনেশন বিক্রিয়াগুলোর ক্ষেত্রে মনে রাখবে যে এরা দ্রুত বিক্রিয়া করবে এবং হ্যালোজেনেশনের সঙ্গে বিক্রিয়ার যদি আমরা বলি দুটি ধাপে বিক্রিয়াগুলো ঘটে, দুটি ধাপে ঘটে এবং সক্রিয়তার যে ক্রম যদি বলি হ্যালোজেন অ্যাসিডগুলোর দুটো ধাপে বিক্রিয়াগুলো ঘটবে এবং এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়াকে বলা হবে ক্লোরিনেশন। কীরকম হবে বলো তো বিক্রিয়াটা? খুব সহজ, মনে রাখবে ক্লোরিনেশন যদি প্রত্যক্ষ সংযোগ ঘটে, যদি বিক্রিয়াটা ঘটানো হয়, প্রত্যক্ষ সংযোগে বিস্ফোরণ ঘটতে পারে, এবং এক্ষেত্রে কি উৎপন্ন হবে? কার্বন প্লাস HCl উৎপন্ন হয়। এই হলো ক্লোরিনেশন, হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া, কার্বন নাম ধরে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া। যেমন অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিনের সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই প্রত্যক্ষ সংযোগে, তাহলে সেক্ষেত্রে কার্বন আর HCl উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাতে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা কিন্তু থাকে। কিন্তু আমরা যদি কি করি, কাইজেল গুড় নাম শুনেছ, কাইজেল গুড় সিলিকেট জাতীয় একটা মৃত্তিকা যাকে কাইজেল গুড় বলে। কাইজেল গুড় ও আয়রন চূর্ণের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটে, ঘটালে বিস্ফোরণ কিন্তু আর ঘটে না। ফলে অ্যালকাইনগুলোর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়ার আমরা লক্ষ্য করি, তাহলে দেখব সরাসরি যদি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায় বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে এবং তীব্রতার সঙ্গে বিক্রিয়া সম্পন্ন হয়, কার্বন আর HCl উৎপন্ন হয়। কিন্তু যদি আমরা কাইজেল গুড় আর আয়রন চূর্ণের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে না। এবং এক্ষেত্রে কী উৎপন্ন হবে? এক্ষেত্রে বিক্রিয়ার ফলে যে উৎপন্ন হয় ওই টেট্রাহ্যালো অ্যালকেন উৎপন্ন হয়, অ্যালকেন উৎপন্ন হয়। বোঝা গেছে? যেমন অ্যাসিটিলিনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয়, কাইজেল গুড় প্লাস আয়রন চূর্ণ, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেট্রাহ্যালো অ্যালকেন উৎপন্ন হবে। এই টেট্রাহ্যালো অ্যালকেন, এটা হলো 1,1,2,2 টেট্রাক্লোরো ইথেন। এর একটা নাম আছে, একে বলা হয় ওয়েস্ট্রন বলা হয়, টেট্রাহ্যালো অ্যালকেন উৎপন্ন হবে। বোঝা গেছে? এবার মনে রাখবে যে ওয়েস্ট্রনটা আমরা পেলাম, এই ওয়েস্ট্রনকে যদি আমরা কি করি, একে যদি চুন জল আর স্টিমের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে এখান থেকে HCl এর অপসারণ হবে, HCl বেরিয়ে চলে যাবে। বোঝা গেছে কথাটা? কি বললাম? এর সাথে যদি স্টিম আর চুন জলের বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এখান থেকে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl হিসাবে বেরিয়ে চলে যাবে এবং পরে থাকবে যেটা এখানকার ক্লোরিন আর এই হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে। ফলে পরে থাকবে সেটা হলো CCl2, এখান থেকে হাইড্রোজেন, এই যে ক্লোরিন আর এই হাইড্রোজেন চলে যাবে, দুটো ক্লোরিন পরে থাকবে, দ্বিবন্ধন CHCl, একে বলা হয় ওয়েস্ট্রসল পরে থাকবে।
বোঝা গেছে? এই যে ওয়েস্ট্রন এবং ওয়েস্ট্রোসল এরা কিন্তু দ্রাবক হিসাবে এদেরকে ব্যবহার করা হয়। এই হলো ক্লোরিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া। বোঝা গেছে কিনা? বোঝাতে পেরেছি তো? কি হবে বলো? অ্যাসিটিলিনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে দুরকম বিক্রিয়া ঘটার সম্ভাবনা আছে। যদি ডাইরেক্ট বিক্রিয়াটা ঘটানো যায় তাহলে বিস্ফোরণ ঘটে, কার্বন এবং ইসেল উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কাজেল গুড় আর আয়রন চূর্ণের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা আমরা ঘটাই তাহলে বিক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবো, বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকবে না এবং যৌগ উৎপন্ন হবে, টেট্রাহ্যালো অ্যালকেন ওয়েস্ট্রন উৎপন্ন হবে। এই ওয়েস্ট্রনকে যদি আমরা আবার চুন জল এবং স্টিমের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে এখান থেকে HCl এর অপসারণ হবে এবং উৎপন্ন যৌগটার নাম হবে ওয়েস্ট্রোসল। ওয়েস্ট্রন এবং ওয়েস্ট্রোসল এদেরকে আমরা দ্রাবক হিসাবে ব্যবহার করে থাকি। আমরা এবার ক্লোরিনেশনের পর ব্রোমিনেশন দেখব। ব্রোমিনেশন তো অ্যাসিটিলিন বা অ্যালকাইনগুলো ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটায় এবং লাল বর্ণের ব্রোমিন জলকে বর্ণহীন করে। লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীন হয় অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়ায়। ব্রোমিনেশন ব্রোমিনেশন ঠিক আছে। ব্রোমিনেশন যদি বিক্রিয়া ঘটায়, অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের যদি বিক্রিয়া ঘটানো হয়, ব্রোমিন জল এই লাল বর্ণের ব্রোমিন জলের বিক্রিয়ায় এই যৌগ তৈরি হবে 1,2-ডাইব্রোমো ইথিন। এই যৌগটা তৈরি হবে, এটা বর্ণহীন। বোঝা গেছে? তা লাল বর্ণটা বর্ণহীন হয়। এই হলো ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া বা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। এবং এই বিক্রিয়া দ্বারা কি প্রমাণিত হয়? এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে অ্যাসিটিলিন অসম্পৃক্ত। কেন? লাল বর্ণের ব্রোমিন জল কি হয়? বর্ণহীন হয়। আর এই হলো ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, ব্রোমিনেশন। বোঝা গেছে নিশ্চয়ই? সহজ তো বিক্রিয়াগুলো আমরা বেশ কয়েকটা ক্লাস হয়ে গেল, আমার তো মনে হয় খুব সহজে বোঝা উচিত, মনে রাখা উচিত। আমরা দেখব আয়োডিনের সঙ্গে বিক্রিয়া, আয়োডোনেশন। সেক্ষেত্রে আয়োডিন আর ইথানলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, ইথানল। এবং আয়োডিনের সাথে যদি বিক্রিয়া ঘটানো যায়, এর সাথে যদি আয়োডিনের বিক্রিয়া ঘটানো যায় ইথানল মাধ্যমে, তাহলে 1,2-ডাইআয়োডো ইথিন উৎপন্ন হবে। এই 1,2-ডাইআয়োডো ইথিন। বোঝা গেছে? এই হলো হ্যালোজেনেশন বিক্রিয়া। সামগ্রিকভাবে আমরা আরেকটা বিক্রিয়া শেষ করলাম। বোঝা গেছে নিশ্চয়ই? ক্লোরিনেশনের সঙ্গে বিক্রিয়া দু রকম বিক্রিয়া দেখলাম। ব্রোমিনের সাথে বিক্রিয়ায় লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীন হয়, যে বিক্রিয়াটা প্রমাণ করে অ্যাসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সেই সঙ্গে আয়োডিনেশনের বিক্রিয়া পড়লাম। এবার আমরা হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া পড়ব। পরের ক্যাটাগরি হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে অ্যালকাইন তথা অ্যাসিটিলিন হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং দুটো ধাপে বিক্রিয়া ঘটিয়ে বিভিন্ন যৌগ তৈরি হয় এবং আমরা সেই হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াগুলো দেখব। এবং বিক্রিয়ার যদি আমরা সক্রিয়তার ক্রমও দেখি, আমরা যে সক্রিয়তার ক্রম, HI, তারপরে HBr, HCl এবং দুটি ধাপে বিক্রিয়া ঘটে। দুটি ধাপে সাধারণত বিক্রিয়াগুলো ঘটে, দুটি ধাপে বিক্রিয়া ঘটে। এবং কি হয়? প্রথম ধাপে কি হয়? ভিনাইল হ্যালাইড উৎপন্ন হয়, ভিনাইল হ্যালাইড। এবং দ্বিতীয় ধাপে কি উৎপন্ন হয়? দ্বিতীয় ধাপে যে উৎপন্ন হয় জ্যাম ডাইহ্যালাইড বা জ্যাম ডাইহ্যালাইড
এই যৌগগুলো উৎপন্ন হয়। এই হলো ছোট্ট স্টেটমেন্ট হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া এবং সক্রিয়তার ক্রম হলো এটা, মনে রাখবে ভালো করে। তাহলে অ্যালকাইন তথা অ্যাসিটিলিনের সাথে যদি হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটবে কি না, ঘটলে কি উৎপন্ন হবে সে সংক্রান্ত ছোট্ট একটা স্টেটমেন্ট দেওয়া হলো। হ্যালোজেন অ্যাসিডগুলোর সাথে অ্যালকাইন তথা অ্যাসিটিলিনের বিক্রিয়া ঘটে, তাই কিনা বলো? এবং বিক্রিয়া দুটো ধাপে ঘটবে। প্রথম ধাপে ভিনাইল হ্যালাইড উৎপন্ন হবে, দ্বিতীয় ধাপে জেম ডাইহ্যালাইড বা ইথিলিন ডাইহ্যালাইড উৎপন্ন হবে। আমরা বিক্রিয়া দেখে নেব। প্রথমে ব্রোমিনেশন। HBr এর সঙ্গে যদি বিক্রিয়াটা দেখি, প্রথম যেটা বিক্রিয়া দেখব HBr এর সঙ্গে, তো অ্যাসিটিলিনের সাথে যদি HBr এর বিক্রিয়া দেখি, অ্যাসিটিলিনের সাথে HBr এর বিক্রিয়ায় একদিকে হাইড্রোজেন যুক্ত হবে, একদিকে ব্রোমিন যুক্ত হবে, ফলে CH2 দ্বিবন্ধন ভিনাইল ব্রোমাইড তৈরি হলো। ঠিক আছে, পরের ধাপে আবার বিক্রিয়া হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু মার্কনিকম নিয়ম অনুযায়ী হবে। মার্কনিকম নিয়ম অনুযায়ী হবে দ্বিতীয় ক্ষেত্রে, বোঝা গেছে? HBr ব্রোমিনটা এসে এখানে ঢুকবে আর হাইড্রোজেন এখানে ঢুকবে, সেক্ষেত্রে তৈরি হবে CH3 CHBr, এই 1,1 ডাইব্রোমো ইথেন। এই হলো এই জায়গাটা কিন্তু মার্কিনিকম নিয়ম অনুযায়ী ব্রোমিন নেগেটিভ অংশটা দ্বিবন্ধনযুক্ত কার্বনের সেই কার্বনের সাথে যুক্ত হবে যার সাথে কম হাইড্রোজেন আছে, এবং এটা আমরা বিস্তারিত পড়েছি। মার্কিনিকম তো ভীষণ ইম্পর্টেন্ট। এই হলো HBr এর সঙ্গে বিক্রিয়া কিন্তু এইভাবে সংঘটিত হবে। এখানে আমরা একটা নোটবুক দিয়ে আরেকটা বিক্রিয়া মনে রাখতে পারো। যদি প্রোপাইন হয়, প্রোপাইনের এর সাথে HBr এর বিক্রিয়া যদি বলা হয় কি হবে বলো তো? নিশ্চয়ই বলতে পারবে। সেম বিক্রিয়াটা হবে, কি হবে? মার্কিনিকম নিয়ম অনুযায়ী ব্রোমিনটা যেদিকে কম হাইড্রোজেন আছে সেদিকে যুক্ত হবে আর হাইড্রোজেন এদিকে যুক্ত হবে। তাহলে কি হবে? CH3C এইদিকে ব্রোমিন যুক্ত হবে, দ্বিবন্ধন CH2। পরের ধাপে আবার যদি HBr দেওয়া হয় তাহলে ব্রোমিনটা আবার এখানে যুক্ত হবে এবং হাইড্রোজেন এখানে যুক্ত হবে, ফলে তৈরি হবে এই যৌগ, এই 2,2-ডাইব্রোমোপ্রোপেন। এই হলো মার্কিনিকম নিয়ম অনুযায়ী কিন্তু ঘটনাগুলো ঘটবে। মার্কিনিকম নিয়ম অনুযায়ী অ্যাডিশনগুলো হবে, মার্কিনিকম নিয়ম অনুযায়ী এদের কি হবে? সংযোজন হবে। বোঝা গেছে? HBr এর সঙ্গে হলো এই বিক্রিয়া। আমরা এবার ক্লোরিনের সঙ্গে যদি বিক্রিয়াটা দেখি তাহলে দেখব ক্লোরিনের সঙ্গে HCl এর সঙ্গে বিক্রিয়া কি হবে। HCl এর সঙ্গে বিক্রিয়া, HCl এর সঙ্গে, তো মনে রাখবে HCl এর সঙ্গে বিক্রিয়াটা ঘটানো হয় প্রায় 65 ডিগ্রি C উষ্ণতায় এবং মার্কিউরি ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে। অনুঘটক ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে যেটা উৎপন্ন সেটা হলো ভিনাইল ক্লোরাইড। বোঝা গেছে? ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়, ভিনাইল ক্লোরাইড। তাহলে কি দাঁড়ালো বলো তো? হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে যদি অ্যালকাইন তথা অ্যাসিটিলিনের বিক্রিয়ার আলোচনা করা হয় তাহলে আমরা কি পেলাম? HBr এর সঙ্গে বিক্রিয়া ঘটালে প্রথম ধাপে ভিনাইল ব্রোমাইড উৎপন্ন হবে আর দ্বিতীয় ধাপে সেটা ডাইব্রোমো ইথেন তথা জ্যাম ডাইহ্যালাইড উৎপন্ন হবে। একই রকমভাবে আমরা বড় অ্যালকাইনের ক্ষেত্রে একই প্রোডাক্ট দেখাতে পারি এবং সেক্ষেত্রে মনে রাখা দরকার এই ঘটনাগুলোতে দ্বিতীয় ধাপ বা প্রথম ধাপে কি হবে? অপ্রতিসম অ্যালকাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে মার্কিনিকম নিয়মে বিক্রিয়াগুলো ঘটবে। কিন্তু HCl এর সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ধাপে বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, ভিনাইল ক্লোরাইড তৈরি হবে। এর সাথে যদি HCl এর বিক্রিয়া ঘটানো হয় মার্কিউরি ক্লোরাইড প্রায় 65 ডিগ্রি C, তাহলে সেক্ষেত্রে ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হবে, এই ভিনাইল ক্লোরাইড। এইখানে বিক্রিয়াটা প্রথম ধাপে ভিনাইল ক্লোরাইড। আর এই হলো হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, আর একটা ক্যাটাগরি। নিশ্চয়ই বোঝা গেছে? বোঝা গেছে তো? তোমরা বলতে পারবে যে জ্যাম ডাইহ্যালাইড, আমরা যে বল জ্যাম ডাইহ্যালাইডে কাকে বলে জ্যাম ডাইহ্যালাইড? আমরা এবার পরের ক্যাটাগরিতে চলে যাব।
হ্যালোজেন অ্যাসিডের পর হাইপোক্লোরাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, হাইপোক্লোরাস HOCl এর সঙ্গে বিক্রিয়া। অ্যালকাইনগুলো হাইপোক্লোরাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং শীতল HOCl এর সঙ্গে বিক্রিয়া করে, শীতল HOCl এর সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়ার ফলে বিক্রিয়ার দুটো ধাপে বিক্রিয়াটা ঘটে এবং শেষে কিন্তু অ্যালডিহাইড উৎপন্ন করে। দুটি ধাপে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, দুটি ধাপে ঘটে। ফলে এই মুহূর্তে আমরা দেখছি অ্যালকাইনগুলো HOCl এর সঙ্গে কী ধরনের যৌথ বিক্রিয়া অংশগ্রহণ করে। ঠিক আছে, দেখো অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিনের সাথে যদি HOCl এর বিক্রিয়া ঘটানো যায় তাহলে একদিকে ক্লোরিন যুক্ত হবে এবং একদিকে OH যুক্ত হবে, ফলে এই যৌগ উৎপন্ন হবে Cl। এটা হলো প্রথম ধাপের বিক্রিয়া। দ্বিতীয় ধাপে আবার কি হবে, আবার আরেকটা HOCl যুক্ত হবে এবং আবার HOCl ক্লোরিনটা এইদিকে যুক্ত হবে, OHটা এইদিকে যুক্ত হবে। বোঝা গেছে? তাহলে দ্বিতীয় ধাপে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হলো এটা। এই কিন্তু আমরা জানি একই কার্বনে দুটো OH থাকলে সেই যৌগের স্থিতিশীলতা একদম থাকে না, খুব সহজে জলের অণুর অপসারণ ঘটে। ফলে খুব সহজে জলের অণুর অপসারণ ঘটবে এবং এই যৌগটা কিসে পরিণত হবে, CaCl2 CHO-তে পরিণত হবে। ফলে HOCl এর সঙ্গে যদি অ্যাসিটিলিন তথা অ্যালকাইনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে দুটো ধাপে বিক্রিয়া ঘটবে এবং এরকম কার্বনীয় যৌগ উৎপন্ন হবে। 1,2,2,2 ডাইক্লোরো, যৌগটার নাম 2,2 ডাইক্লোরো, দুটো কার্বন থাকার জন্য ইথানেল, 2,2 ডাইক্লোরো ইথানেল। এই হলো HOCl এর সঙ্গে বিক্রিয়া। ফলে হাইপোক্লোরাস অ্যাসিড শীতল অবস্থায় অ্যালকাইন তথা অ্যাসিটিলিনের সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়ার ফলে প্রথমে যৌথ যৌগ তৈরি হয় এবং তারপর শেষে কিন্তু সেটা থেকে জলের অণুর অপসারণের মাধ্যমে অ্যালডিহাইড জাতীয় যৌগ ইথানেল তৈরি করে। এই হলো হাইপোক্লোরাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। বোঝা গেছে তো? আমরা পরের ক্যাটাগরিতে চলে যাবো, আরও যৌথ বিক্রিয়া অংশগ্রহণ করে যাকে জলযোজন বিক্রিয়া বলা হয় এবং জলযোজন বিক্রিয়াটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। জলযোজন বিক্রিয়া, অ্যালকাইনের জলযোজন, খুব ইম্পর্টেন্ট, বিক্রিয়াটা মনে রাখার চেষ্টা করবে। ষষ্ঠ ক্যাটাগরির বিক্রিয়া অ্যালকাইনের জলযোজন, জলযোজন এবং জলযোজন বিক্রিয়াটা প্রায় 60 থেকে 80 ডিগ্রি সিতে ঘটানো হয় এবং এক্ষেত্রে মনে রাখবে মার্কিউরিক আয়নের উপস্থিতি, সে মার্কিউরিক আয়নটা মার্কিউরিক সালফেট হতে পারে, মার্কিউরিক ক্লোরাইড হতে পারে, এক কথা মার্কিউরিক আয়নের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে এবং লঘু প্রায় 20% সালফুরিক অ্যাসিড, অর্থাৎ লঘু কথাটাও থাকতে পারে, 20% সালফুরিক অ্যাসিডও থাকতে পারে। এই সমস্ত অনুঘটক বিকারকের উপস্থিতিতে বিক্রিয়াটাকে জলযোজন বিক্রিয়া বলে এবং সেক্ষেত্রে মনে রাখবে যদি অ্যাসিটিলিন হয়, অ্যাসিটিলিন হলে অ্যাসিটেলডিহাইড হবে এবং একমাত্র অ্যালডিহাইড। যদি অ্যাসিটিলিন না হয়, অ্যাসিটিলিন ছাড়া যদি হয়, জলযোজন বিক্রিয়া অ্যালকানের অ্যাসিটিলিন ছাড়া যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিটোন হবে। ফলে খুব একদম ছোট্ট করে স্টেটমেন্টটা সুন্দর করে আমি বলে দিলাম, নিশ্চয়ই মনে থাকবে। অ্যালকাইনের জলযোজন সম্পর্কে যদি ছোট্ট শর্ট নোট বলতে বলে নিশ্চয়ই বলতে পারবো। বিক্রিয়া 60 থেকে 80 ডিগ্রি সি এর মধ্যে সংঘটিত হয় এবং এক্ষেত্রে মার্কিউরিক আয়নের উপস্থিতিতে অনুঘটক হিসেবে মার্কিউরিক আয়ন থাকে, সেটা মার্কিউরিক সালফেট হিসেবে থাকতে পারে, মার্কিউরিক ক্লোরাইড হিসেবে থাকতে পারে এবং লঘু সালফুরিক অ্যাসিড এই বিক্রিয়া অংশগ্রহণ করে 20% সালফুরিক অ্যাসিডও থাকতে পারে, লঘু সালফুরিক অ্যাসিডও থাকতে পারে। বোঝা গেছে? এবং মনে রাখবে একটা অ্যালকাইন, একমাত্র অ্যালকাইন অ্যাসিটিলিন যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসিটেলডিহাইড উৎপন্ন হবে, আর অ্যাসিটিলিন ছাড়া যে কোনো অ্যালকাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিটোন উৎপন্ন হয়। বোঝা গেছে না? মনে থাকবে তো? আমরা এবার দুটো বিক্রিয়া নেব, একটা অ্যাসিটিলিনের ক্ষেত্রে নেব। অ্যাসিটিলিন, এই অ্যাসিটিলিনের সাথে জলের বিক্রিয়া, লঘু সালফুরিক অ্যাসিড বা 20% সালফুরিক অ্যাসিড, মার্কিউরিক আয়নের উপস্থিতি। এক্ষেত্রে মনে রাখবে জলের H আর OH আছে, একদিকে H ঢুকবে একদিকে OH ঢুকবে, ফলে এই যৌগটা প্রথমে কিন্তু তৈরি হয়।
সিএইচ, এদিকে এইচ ঢুকলো, আর এদিকে সিএইচ, এদিকে ওএইচ ঢুকলো। এই দেখো, এবার এটা কি হবে, পুনর্বিন্যাস হবে, এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হবে, ফলে তৈরি হবে CH3 CHO। এই যে দেখো পুনর্বিন্যাস হলো অ্যাসিটাইলডিহাইড। কিন্তু অ্যাসিটিলিন ছাড়া যদি হয় CH3 প্রোপাইন, যেমন প্রোপাইন যদি হয় প্রোপাইন, এটার নাম কি প্রোপাইন। রূপান্তরের ক্ষেত্রে এই কনভার্সনগুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজে একটা যৌগ থেকে আরেকটা যৌগ কিন্তু কনভার্সন ঘটাতে পারবো। ফলে এর সাথে যদি আমি জলের বিক্রিয়া, জলটাকে এবার ভেঙে দেখাচ্ছি, জলের যদি বিক্রিয়া ঘটায়, জলযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে একটু দেখে নাও। কি হবে, একদিকে হাইড্রোজেন ঢুকবে আর একদিকে মার্কিনিকম নিয়ম অনুযায়ী কী হবে, একদিকে হাইড্রোজেন ঢুকবে আর একদিকে ওএইচ ঢুকবে, মার্কিনিকম নিয়ম অনুযায়ী হবে। এক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না। তাহলে কি হবে বলো তো, CH3 COH দ্বিবন্ধন CH2। এবার পুনর্বিন্যাস হবে, এটা এসে এটা কি হবে, এই হাইড্রোজেনটা গিয়ে এখানে যুক্ত হবে, তাহলে কি তৈরি হবে, CH3, আর এসে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। এটা যেমন এখানে এসে কি করেছিল, দ্বিবন্ধন তৈরি করেছিল, সি দ্বিবন্ধন ও, এদিকে দুটো হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন গিয়ে যুক্ত হলো, তাহলে তিনটা হাইড্রোজেন হবে, এই এসিটোন বা প্রোপানন। এসিটোন বা একে কি বলা হয়, প্রোপাননও বলা হয়, প্রোপানন। ফলে রূপান্তরের ক্ষেত্রে এই জায়গাগুলো মনে রাখতে হবে। এই হলো জলযোজন বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ভালো করে, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। বোঝা গেছে? এই হলো অ্যালকাইনের জলযোজন। যদি অ্যাসিটিলিন হয় তাহলে অ্যাসিটাইলডিহাইড হবে একমাত্র, আর যদি অ্যাসিটিলিন ছাড়া যদি হয়, অ্যাসিটিলিন ছাড়া যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিটোন হবে। দেখো প্রোপাইন, প্রোপাইন থেকে অ্যাসিটোন, এর আর একটা নাম হলো প্রোপানন। এই হলো অ্যালকাইনের জলযোজন বিক্রিয়া, মনে থাকবে। আমরা এবার পরের অ্যাডিশন রিয়াকশন পড়ব। পরের যুত বিক্রিয়া HCN এর সঙ্গে অ্যালকাইন তথা অ্যাসিটিলিন HCN এর সঙ্গে যুত বিক্রিয়া অংশগ্রহণ করে এবং ভিনাইল সায়ানাইড তথা অ্যাক্রাইলোনাইট্রাইল জাতীয় যৌগগুলো তৈরি করে। আমরা দেখে নিব HCN এর সঙ্গে, সপ্তম ক্যাটাগরির অ্যাডিশন রিয়াকশন HCN এর সঙ্গে, HCN এর সঙ্গে। তো HCN এর সঙ্গে বিক্রিয়াটা কিন্তু বেরিয়াম সায়ানাইড অনুঘটকের উপস্থিতিতে অনুঘটক ব্যবহার করা হয়, অনুঘটক, মনে থাকবে কথাটা। আর এক্ষেত্রে কি তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু ভিনাইল সায়ানাইড তৈরি হয়, ভিনাইল সায়ানাইড, বোঝা গেছে। আর এই ভিনাইল সায়ানাইড যৌগগুলোকে বলা হয় অ্যাক্রিলোনাইট্রাইল, অ্যাক্রাইলোনাইট্রাইল, নাইট্রাইল বলে। এই হলো ছোট্ট স্টেটমেন্ট। তাহলে বলো তো অ্যালকানগুলো HCN এর সঙ্গে যুত বিক্রিয়া করে কি না, যুত বিক্রিয়া অংশগ্রহণ করলে কি উৎপন্ন হয়, কি অনুঘটক ব্যবহার করা হয়, উৎপন্ন যৌগগুলোকে কি বলা হয়, সব স্টেটমেন্ট এখানে থাকলো। এবার দেখো একটা বিক্রিয়া যেমন অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সাথে যদি আমি HCN এর বিক্রিয়া ঘটাই বেরিয়াম সায়ানাইড অনুঘটকের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, একদিকে হাইড্রোজেন যুক্ত হবে, একদিকে CN যুক্ত হবে এবং ভিনাইল সায়ানাইড উৎপন্ন হবে। এই ভিনাইল সায়ানাইড, আর এই ভিনাইল সায়ানাইডগুলোকেই বলা হয় অ্যাক্রিলোনাইট্রাইল, ভিনাইল সায়ানাইড। এই হলো HCN এর সঙ্গে যুত বিক্রিয়ায় অ্যাক্রিলোনাইট্রাইল তথা ভিনাইল সায়ানাইড উৎপন্ন হয়। এবং এই কনভার্সনের ক্ষেত্রে সমীকরণ সহ কী ঘটে লিখো, ABC। যে কোনো ধরনের প্রশ্ন উত্তর যাতে আমরা খুব সহজে দিতে পারি, তাই কি না বলো। আমরা চলে যাব পরের বিক্রিয়া, যুত বিক্রিয়া নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, অষ্টম টাইপের বিক্রিয়া নাইট্রিক অ্যাসিডের সঙ্গে। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে আমরা বিক্রিয়াটা দেখব, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুত বিক্রিয়া। তো
তো মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে অ্যালকাইন তথা অ্যাসিটিলিনের যে যৌথ বিক্রিয়া, সেই যৌথ বিক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়ি। সেটা নির্ভর করে উষ্ণতা এবং অনুঘটক কী ব্যবহার করছি তার উপর। ঠিক আছে, আমরা প্রথম টাইপে যদি দেখি প্রায় 170 ডিগ্রি সি যদি হয়, 170 ডিগ্রি সি উষ্ণতা, আর জিঙ্ক অ্যাসিটেট অনুঘটক, জিঙ্ক অ্যাসিটেট দ্বারা যদি বিক্রিয়াটা ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি উৎপন্ন হবে? এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে যে উৎপন্ন হবে ভিনাইল অ্যাসিটেট উৎপন্ন হবে, ভিনাইল অ্যাসিটেট গঠন হবে যদি 170 ডিগ্রি আর জিঙ্ক অ্যাসিটেটের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়। দেখো বিক্রিয়া অ্যাসিটিলিনের যদি আমরা জিঙ্ক অ্যাসিটেটের সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে এক্ষেত্রে ভিনাইল অ্যাসিটেট উৎপন্ন হবে। এই বোঝা গেছে, এর নাম হলো ভিনাইল অ্যাসিটেট। বোঝা গেছে, এই হলো যদি আমরা জিঙ্ক অ্যাসিটেটের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাই। ঠিক আছে, অন্যদিকে আমরা দ্বিতীয় ক্যাটাগরি যদি দেখি, দ্বিতীয় ক্যাটাগরি মার্কিউরিক আয়ন যদি হয়, মার্কিউরিক অনুঘটক যদি হয়, মার্কিউরিক অনুঘটক, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? এক্ষেত্রে মার্কিউরিক অনুঘটক যদি হয় তাহলে ভিনাইল, এক্ষেত্রে দুটো অ্যাসিটেট গ্রুপ ঢুকে যাবে এবং দুটো অ্যাসিটেট গ্রুপ ঢুকে যাবে। দেখো বিক্রিয়াটা দেখো, এর সাথে যদি অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় মার্কিউরিক আয়নের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? OCO3 হবে। আর একবার বিক্রিয়া হবে, দুটো ধাপে বিক্রিয়াটা দুটো ধাপে ঘটবে এই, এবং তৈরি হবে এই যৌগটা CH3 CHOCO3, এই যৌগটা উৎপন্ন হবে। বুঝা গেছে? যৌগটা ইথিলিডিন ডাইঅ্যাসিটেট, এর নাম হলো ইথিলিডিন ডাইঅ্যাসিটেট। ঠিক আছে, এবার মনে রাখবে এই ইথিলিডিন ডাইঅ্যাসিটেটকে যদি আবার 300 থেকে 400 ডিগ্রি উত্তপ্ত করা হয়, 300 থেকে 400 ডিগ্রিতে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এই অণুটা ভেঙে গিয়ে তৈরি করবে অ্যাসিটালডিহাইড, আর তৈরি করে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিড অ্যানহাইড। এটা হলো নোটবুক দিয়ে মনে রাখবে, অতিরিক্ত সংযোজন নোটবুক দিয়ে মনে রাখবে যে উৎপন্ন যৌগটা, এই যৌগটার নাম কি বললাম? ইথিলিডিন ডাইঅ্যাসিটেট। আর এই হলো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। তাহলে বলো দেখি, অ্যাসিটিক অ্যালকাইন তথা অ্যাসিটিলিন এর সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া দ্রুত বিক্রিয়া সংঘটিত হয়, তাই কি না বলো? এবং দ্রুত বিক্রিয়া কী উৎপন্ন হবে সেটা কিন্তু নির্ভর করবে তার অনুঘটক এবং শর্তের উপর। যেমন 170 ডিগ্রি সি এবং জিঙ্ক 170 ডিগ্রি সি এবং জিঙ্ক অ্যাসিটেট যদি হয়, আবার বলছি 170 ডিগ্রি সি এবং জিঙ্ক অ্যাসিটেট যদি হয়, তাহলে ক্ষেত্রে ভিনাইল অ্যাসিটেট উৎপন্ন, এর নাম ভিনাইল অ্যাসিটেট উৎপন্ন হবে। এই কথা বোঝা গেছে। আর যদি মার্কারিক আয়ন যদি মার্কিউরিক আয়ন হয়, আমার কথা বোঝা গেছে, মার্কিউরিক আয়ন যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো ধাপে বিক্রিয়াটা ঘটবে। প্রথম ধাপে এটা উৎপন্ন হবে এবং দ্বিতীয় ধাপে এটা উৎপন্ন হবে। এবং উৎপন্ন যৌগটাকে যদি আমরা 300 থেকে 400 ডিগ্রি সিতে উত্তপ্ত করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে গিয়ে অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড উৎপন্ন করে। এই কথা বোঝা গেছে। তো এই হলো উৎপন্ন যৌগটা হবে ভিনাইল অ্যাসিটেট উৎপন্ন হবে, ভিনাইল অ্যাসিটেট। বোঝা গেছে? এই হলো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। আমরা এবার পরের বিক্রিয়া চলে যাব, কিন্তু তার আগে তোমরা বলতে পারবে যে জলযোজন বিক্রিয়াটা যে আমরা বললাম, জলযোজন বিক্রিয়া, তো অ্যাসিটিলিনের জলযোজন বিক্রিয়ায় উৎপন্ন যৌগটার নাম কি বলো তো? এবার আমরা দেখব আর্সেনাস ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া। আর্সেনাস ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া পরের নবম টাইপের অ্যাডিশন রিঅ্যাকশন আর্সেনাস ক্লোরাইডের সঙ্গে। আর্সেনাস ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড
বা মার্কিউরি ক্লোরাইড অনুঘটক ব্যবহার করা হয়, অনুঘটক। এবং এক্ষেত্রে মনে রাখবে যে একটা যৌগ লিউসাইড বলে একটা বিষাক্ত যৌগ উৎপন্ন হয়, লিউসাইড, লিউসাইড বলে একটা বিষাক্ত যৌগ উৎপন্ন হয়, বিষাক্ত যৌগ গঠন লিউসাইড। বোঝা গেছে? বিক্রিয়াটা একটু দেখে নিই। ফলে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো বিক্রিয়া আমরা পড়লাম, কিন্তু বিক্রিয়াগুলো সহজে মনে রাখা যায়, মনে রাখার চেষ্টা করবে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি জৈব যৌগর হাইড্রোকার্বনের বিক্রিয়াগুলোর। আজকে আমাদের এখানে বিক্রিয়াগুলো শেষ হবে এই পর্যায়ে। তো মনে রাখবে যেমন আর্সেনাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া, এদের মধ্যে যে কোনো একটা অনুঘটক যদি ধরে নিলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হলো, বিক্রিয়া ঘটালে এক্ষেত্রে যে যৌগ উৎপন্ন হবে CH2 CHCl দ্বিবন্ধন, দেখো CH, তারপরে AsCl2, এই যৌগটা উৎপন্ন, একে লিউসাইড বলে। এবং এর নাম যদি দেখি তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 2 ক্লোরো। আর এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের এই গঠনটাকে ভিনাইল বলা হয়, 2 ক্লোরো ভিনাইল। তারপরে এদিকে দুটো ক্লোরিন আছে, ডাইক্লোরো আরসাইন। এই হলো যৌগটার নাম, একে লিউসাইড বলা হয়, লিউসাইড বলা হয়। এটা একটা বিষাক্ত যৌগ, মনে রাখবে। এই হলো আর্সেনাস ক্লোরাইডের সাথে অ্যাসিটিলিনের বিক্রিয়া এরকম সংঘটিত এবং বিষাক্ত একটা যৌগ আমরা পাই। এবং এই যৌগটার নামও বলে দিলাম, যে দেখতে পাচ্ছি 2 নম্বরে ক্লোরিন, 2 ক্লোরো, ভিনাইল গঠন আছে, ভিনাইল, দুটো ক্লোরিন আছে, ডাইক্লোরো, আর্সেনিক থাকার জন্য আরসাইন। তাহলে 2 ক্লোরো ভিনাইল, ডাইক্লোরো আরসাইন, একে লিউসাইড বলা হয়। আমরা এবার অন্য চলে যাব জারণ বিক্রিয়ায়। পরের ক্যাটাগরির বিক্রিয়া আমরা দেখব জারণ বিক্রিয়া। অ্যালকাইনগুলোকে কিন্তু জারিত করা যায় এবং জারণের ফলে বিভিন্ন ধরনের যৌগ উৎপন্ন হয়, এবং কি উৎপন্ন হবে সেটা নির্ভর করবে কিন্তু জারক পদার্থের প্রকৃতির উপর। ফলে আমরা যে বিক্রিয়াগুলো পড়ব সেটা হলো অ্যালকাইনের জারণ। এবং অ্যালকাইনের জারণে প্রথমে যেটা পড়ব সেটা হলো ক্ষারীয় লঘু KMnO4 দ্বারা। ক্ষারীয় লঘু KMnO4 দ্বারা অ্যালকাইনগুলোকে যদি জারিত করা যায় তাহলে সেক্ষেত্রে জারণ, যেমন অ্যাসিটিলিনের জারণটা এরকম হবে। একে যদি ক্ষারীয় KMnO4 দিয়ে জারিত করা যায় লঘু, ঠিক আছে, তাহলে প্রথমে তৈরি হবে গ্লাইঅক্সাল তৈরি হবে, এর নাম গ্লাইঅক্সাল, মনে থাকবে। তাহলে লঘু ক্ষারীয় KMnO4 দিয়ে যদি জারিত করা যায় গ্লাইঅক্সাল উৎপন্ন হবে, এবং গ্লাইঅক্সাল পুনরায় জারিত হয়, তৈরি হবে অক্সালিক অ্যাসিড। এবং অক্সালিক অ্যাসিডের মনে রাখবে যেহেতু এখানে পটাশিয়াম KMnO4 আছে, ফলে এক্ষেত্রে কিন্তু পটাশিয়াম লবণ হিসাবে থাকে, পটাশিয়াম লবণ। একে যদি HCl দেওয়া যায় তখন পটাশিয়াম লবণটা শেষে অক্সালিক অ্যাসিডে পরিণত হবে। এই হলো ক্ষারীয় KMnO4 দিয়ে অক্সালিক অ্যাসিড তৈরি হবে, এবং এই অক্সালিক অ্যাসিডটা পুনরায় জারিত হয়, অনেক সময় ফর্মিক অ্যাসিডও তৈরি করে। এই পর্যন্ত মনে রাখবে ক্ষারীয় লঘু KMnO4 দ্বারা জারণ অ্যালকাইন তথা অ্যাসিটিলিনের। বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে যদি নোটবুক দিয়ে 2-1টা বিক্রিয়া মনে রাখার চেষ্টা করবে, উচ্চতর অ্যালকাইন যদি হয়, উচ্চতর অ্যালকাইন, এই কথা বোঝা গেছে। যেমন উচ্চতর অ্যালকাইন প্রোপাইন যদি হয়, ঠিক আছে, এই প্রোপাইনের সাথে যদি আমরা KMnO4 এর বিক্রিয়া ঘটাই, KMnO4 ক্ষারীয় KMnO4 প্রোপাইনের সাথে যদি ক্ষারীয় KMnO4 এর বিক্রিয়া ঘটাই তো মনে রাখ 100 থেকে 110 ডিগ্রি সি 1 নম্বর। 2 নম্বর যদি HCl দিয়ে দিই তাহলে এই জায়গায় কেটে যাবে এবং অ্যাসিড উৎপন্ন হবে, অ্যাসিড। আর এই যে এই পার্টটা কার্বন ডাইঅক্সাইডে জারিত হবে। বোঝা গেছে?
এটা কি মনে রাখবে, উষ্ণ, উষ্ণ কিন্তু 110 ডিগ্রি দেখতে পাচ্ছ, উষ্ণ যদি উষ্ণ ক্ষারীয় ক্যামেনোফর একই রকম যদি এই ধরনের গঠন বিশিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্যামেনোফর, ক্ষারীয় ক্যামেনোফর মনে থাকবে 100 থেকে 110 ডিগ্রি সি। আর 2 নম্বর অ্যাসিড দিয়ে, অ্যাসিডটা কেন দেওয়া হচ্ছে, এই যে পটাশিয়াম লবণ হিসাবে থাকবে, সেই পটাশিয়াম লবণটা এখানে কেটে যাবে এবং অ্যাসিড উৎপন্ন হবে, দুই দিকেই অ্যাসিড উৎপন্ন হবে দুটো অংশ থেকেই। এই হলো উচ্চতর অ্যালকাইনকে যদি ক্যামেনোফর দিয়ে জারিত করা যায়। কোনো অসুবিধা, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এই হলো জারণ, নিশ্চয়ই বোঝা গেছে। ক্ষারীয় লঘু ক্যামেনোফর দিয়ে জারিত করলে, অ্যাসিটিলিনকে যদি জারিত করা যায় তাহলে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে। কিন্তু উচ্চতর অ্যালকাইনগুলোকে যদি উষ্ণ অবস্থায় জারিত করা যায় তাহলে সেক্ষেত্রে কার্বন কার্বন বিভাজন ঘটবে এবং এই ধরনের অ্যাসিড বা কার্বন ডাইঅক্সাইড তাদের গঠনের উপর নির্ভর করে কিন্তু যৌগগুলো উৎপন্ন হবে। আরেক ধরনের জারণ আছে, আমরা O3 দিয়ে যদি জারিত করি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটাকে আমরা অজনোলিসিস বলে থাকি। তো অজনোলিসিস বলে, অ্যালকাইনগুলো কিন্তু অজনোলিসিস বিক্রিয়াতেও অংশগ্রহণ করে এবং অজনোলিসিসের বিক্রিয়াটা আমরা একটু অ্যালকাইনের দেখে নিব। অজনোলিসিস বিক্রিয়া, অজনোলিসিস এর যদি অজনোলিসিস করা হয়, অজনোলিসিস বিক্রিয়া পড়েছি তো, অ্যালকিনের ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। অর্গানিক কেমিস্ট্রিতে অজনোলিসিস বিক্রিয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে আছে না? মনে থাকবে। অজনোলিসিস বিক্রিয়া যদি এর সাথে যদি অজনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে অজোনাইড তৈরি হয় এবং অজোনাইডটা হলো এক্ষেত্রে এরকম অজোনাইড তৈরি হবে, এই ধরনের অজোনাইড তৈরি হলো, বোঝা গেছে? এই যে অজোনাইড তৈরি হলো একে যদি আমরা জিঙ্ক আর জল দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করি, জিঙ্ক আর জল, তাহলে এই অংশটা কেটে চলে যাবে এবং যেটা পড়ে থাকবে গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। কিন্তু মনে রাখবে এই যৌগটাকে যদি শুধু জল দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয়, জল দিয়ে, তাহলে প্রথম ধাপে গ্লাইঅক্সাল উৎপন্ন হবে যেটা আবার জারিত হয় ফর্মিক অ্যাসিড তৈরি করবে, ফর্মিক অ্যাসিড, বোঝা গেছে? ফর্মিক অ্যাসিড। এই হলো যদি জিঙ্ক ব্যবহার না করি, জিঙ্ক ব্যবহার করা না করার উপর ভিত্তি করে যৌগগুলো উৎপন্ন হবে। এই যৌগটার নাম কি? গ্লাইঅক্সাল। এই হলো অজন দ্বারা জারণ, অজন দ্বারা জারণ, অজনোলিসিস। ঠিক আছে, আমরা চলে যাব পরের বিক্রিয়া, অ্যালকাইনগুলোর পরের ক্যাটাগরি, সেটা হলো এদের ধাতুর সঙ্গে বিক্রিয়া অথবা আম্লিক ধর্ম আমরা বলে নিতে পারি। 12 ক্যাটাগরি আম্লিক ধর্ম। তো অ্যালকাইনগুলো আম্লিক ধর্ম প্রদর্শন করে, এদের মধ্যে আম্লিক হাইড্রোজেন থাকে। সে সংক্রান্ত কেন অ্যাসিটিলিন আম্লিক ধর্ম প্রদর্শন করে, ইথিলিন তো করে না? তো অ্যাসিটিলিনের আম্লিক ধর্মের কারণ কি বলো তো? অ্যাসিটিলিনের আম্লিক ধর্মের কারণ মনে রাখবে, এর মধ্যে যে কার্বন, ত্রিবন্ধনযুক্ত যে কার্বন আছে, ত্রিবন্ধনযুক্ত কার্বনের হাইড্রোজেন, মনে রাখবে এই যে ত্রিবন্ধনযুক্ত কার্বন, এই ত্রিবন্ধনযুক্ত কার্বনের এই কার্বনটা হলো, এই যে কার্বন, এই কার্বন হলো sp সংকরায়ন, তাই কিনা বলো? ত্রিবন্ধনযুক্ত কার্বন sp সংকরায়ন। এবং এখানে এর এস চরিত্র, যেটা এস চরিত্র হলো 50% এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। ওই কার্বনটার এস চরিত্র বেশি হওয়ার জন্য তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। এর ফলে কি হয়? ত্রিবন্ধনযুক্ত কার্বনের হাইড্রোজেন সহজে H+ হিসাবে নির্গত হতে পারে, নির্গত হয় এবং এর ফলে কি হয়? ত্রিবন্ধনযুক্ত কার্বনের এই হাইড্রোজেন ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। এই কথাগুলো বোঝা গেল কিনা বলো তো? তাহলে ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে, মনে রাখবে ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে ত্রিবন্ধনযুক্ত কার্বনের সংকরায়ন sp
নিশ্চয় বোঝাতে পেরেছি। আর এই কার্বনটা ত্রিবন্ধযুক্ত কার্বনের সংকরণ sp হওয়ার ফলে s চরিত্র 50% এবং এসের চরিত্র ম্যাক্সিমাম হওয়ার ফলে এই কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি যথেষ্ট বেশি হয়। ফলে ত্রিবন্ধযুক্ত কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন সহজে H+ হিসাবে নির্গত হতে পারে এবং এই জন্য এই হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। আর এই ত্রিবন্ধনযুক্ত এই হাইড্রোজেনকে বলা হয় অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন বলা হয়, অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। এই তথ্যটা কিন্তু আমার এ কারণে কিন্তু অ্যাসিটিলিন আম্লিক ধর্ম প্রদর্শন করে, কিন্তু ইথিলিন আম্লিক ধর্ম দেখাতে পারে না, কারণ এই হাইড্রোজেনগুলো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আমরা ওইরকমের দুই একটা বিক্রিয়া দেখে নিব কিভাবে এরা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় এবং কী যৌগ তৈরি করে, এবং এই যৌগ এই বিক্রিয়াটার অ্যাপ্লিকেশন কিন্তু আছে। এই বিক্রিয়াটার সাহায্যে আমরা বিভিন্ন যৌগ স্বতন্ত্রীকরণে কিন্তু কাজে লাগাই। যেমন অ্যাসিটিলিন, মনে রাখবে ত্রিবন্ধনযুক্ত কার্বনের হাইড্রোজেন একমাত্র প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু প্রতিস্থাপিত হবে না। যেমন এর সাথে যদি আমি সোডিয়ামের বিক্রিয়া ঘটাই বা এর সাথে যদি আমি সোডামাইড তরল অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই তাহলে এর হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপিত হবে। যদি মনে করো 1 মল নেওয়া হলো তাহলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এই যদি 2 মল নেওয়া হয় তাহলে দুটো হাইড্রোজেনের প্রতিস্থাপিত হবে, কিন্তু ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে, কারণ এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন বর্তমান আছে। বোঝা গেছে নিশ্চয়ই? এটা হলো একদ্রম বিক্রিয়া। আমরা অন্য কোনো বিক্রিয়া যদি নিই, যেমন মনে করো CH3 C ত্রিবন্ধন CH, দেখো এর মধ্যে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন, এদিকে হাইড্রোজেন নেই। এর সাথে যদি আমি অ্যামোনিয়া মিশ্রিত Q+ ক্লোরাইডের বিক্রিয়া ঘটাই, অ্যামোনিয়া মিশ্রিত Q+ ক্লোরাইড যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে এবং এই ধরনের যৌগ উৎপন্ন হবে। এই এর অধক্ষেপ পড়বে এবং এই অধক্ষেপটা লাল বর্ণের, লাল অধক্ষেপ পরবর্তীতে কিন্তু কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। একই রকমভাবে যদি আমরা দেখি, যেমন CH3C ত্রিবন্ধন CH বা অ্যাসিটিলিনেই যদি নিই, অ্যাসিটিলিন এর সাথে যদি সিলভার নাইট্রেটের অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেটের যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, দুটো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, ফলে দুটো হাইড্রোজেনেই প্রতিস্থাপিত হবে এবং এর সাদা অধক্ষেপ তৈরি হবে। ফলে এই যে বর্ণগুলোর কথা বলা হচ্ছে, এই বর্ণগুলো আমাদের শনাক্তকরণে কাজে লাগবে এবং এদের সাহায্যে আমরা বলে দিতে পারি অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন আছে না নেই। ভীষণ ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে যে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন যদি থাকে তাহলে অ্যামোনিয়া মিশ্রিত Q+ ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে লাল অধক্ষেপ তৈরি হয়, এবং অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন যদি থাকে তাহলে সিলভার নাইট্রেটের অ্যামোনিয়া জলীয় দ্রবণের সঙ্গে সিলভার নাইট্রেটের বিক্রিয়া ঘটালে সাদা অধক্ষেপ তৈরি হবে। আমরা ওইরকম একটা যদি বিক্রিয়া নিই, যেমন CH3C ত্রিবন্ধন CH3, একে আমি সিলভার নাইট্রেট দিলাম, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, তাহলে তোমরা বলতে পারবে যে এক্ষেত্রে উৎপন্ন যৌগটা কি হবে? অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দিলে উৎপন্ন যৌগটা কি সংকেত কি হবে বলো তো? এই হলো অ্যাসিটিলিনীয় হাইড্রোজেনের বিক্রিয়া। নিশ্চয়ই বোঝা গেছে। খুব ভালো করে এই জায়গাটা মনে রাখবে যে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন থাকলেই কেবলমাত্র অধক্ষেপ ফেলবে এবং কপার লবণ হলে লাল অধক্ষেপ হবে, আর সিলভার নাইট্রেটের লবণ হলে সিলভার নাইট্রেট লবণ হলে সাদা অধক্ষেপ পড়বে। তবে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন যদি না থাকে, ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু কোনো অধক্ষেপ পড়বে না। এবার আমরা শেষ ক্যাটাগরির বিক্রিয়া দেখে নিব, পলিমারাইজেশন। পলিমারাইজেশন বিক্রিয়া, অ্যালকাইন তথা অ্যাসিটিলিন বেশ কিছু পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বেশ কিছু অ্যারোমেটিক যৌগ, আমরা নন অ্যারোমেটিক যৌগ তৈরি করতে পারি। খুব ভালো ভালো বিক্রিয়া, আমরা সেই পলিমারাইজেশন বিক্রিয়াগুলো একটা একটা করে দেখে নিব। যেমন অ্যাসিটিলিন, 3 অণু অ্যাসিটিলিন কী করবে? প্রায় 600 ডিগ্রি উষ্ণতায় যদি কপার নলের মধ্য দিয়ে চালনা করা যায়, কপার নলের 3 অণু অ্যাসিটিলিন যুক্ত হয় বেনজিন গঠন করে, বেনজিন।
পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন তৈরি হয়। এই হলো অ্যাসিটিলিনের প্রথম পলিমারাইজেশন বিক্রিয়া। বোঝা গেছে? সহজ আছে। এবার মনে রাখবে দ্বিতীয় ক্যাটাগরির বিক্রিয়া, যেমন প্রোপাইন। এই প্রোপাইনকে যদি 600 ডিগ্রি উষ্ণতায় কপার বা আয়রন নলের মতো দিয়ে চালনা করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তৈরি হবে মেসিটিলিন। এই যৌগটার নাম মেসিটিলিন। ঠিক আছে। অন্যদিকে আবার দেখো, তাহলে অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি হতে পারে, প্রোপাইন থেকে মেসিটিলিন তৈরি হতে পারে। আর একটা বিক্রিয়া মনে রাখবে, 4 অণু অ্যাসিটিলিন, মনে রাখবে 4 অণু অ্যাসিটিলিন একটা বিক্রিয়া অংশগ্রহণ করে। 4 অণু অ্যাসিটিলিনের ক্ষেত্রে একটা নন অ্যারোমেটিক যৌগ তৈরি হয়, এবং সেই নন অ্যারোমেটিক যৌগটা মনে রাখবে নিকেল সায়ানাইড অনুঘটকের উপস্থিতিতে উচ্চ চাপ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা যৌগ তৈরি হয়। এই একটা যৌগ তৈরি হয়, একটা যৌগ দেখতে পাচ্ছ যৌগটা, এবং এর নাম হলো সাইক্লো অক্টা টেট্রামার, এই যৌগটার নাম। এবং এই যৌগটা একটা নন অ্যারোমেটিক যৌগ, এটা বোঝা গেছে? এই হলো অ্যাসিটিলিন দ্বারা গঠিত যৌগের পলিমারগুলো। এবং এই হলো সামগ্রিকভাবে সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা 13টা ভাগে ভাগ করে পড়লাম। বিভিন্ন ধরনের বিক্রিয়ায় কিন্তু এরা অংশগ্রহণ করে, এই কথা বোঝা গেছে। এক্ষেত্রে মনে রাখবে যে অ্যাসিটিলিনের বিভিন্ন বিক্রিয়াগুলো সম্পর্কে তাহলে নিশ্চয়ই একটা ধারণা তৈরি হবে। আমরা যে লাল বর্ণের ব্রোমিন জল বা বেগুনি বর্ণের ক্ষারীয় ক্যামেনোফোর দ্রবণ যদি অ্যাসিটিলিনে যুক্ত করা হয়, তাহলে এদের বর্ণের পরিবর্তন হয়, এবং এই বিক্রিয়াগুলো প্রমাণ করে যে অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার অ্যাসিটিলিনের শনাক্তকরণ আমরা খুব সহজে করতে পারি। যেমন অজানা নমুনাটার মধ্যে যদি আমরা অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড যুক্ত করে লাল অধক্ষেপ তৈরি হয়, তাহলে বলতে পারি অ্যাসিটিলিন। অথবা আমরা যদি অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট AgNO3 যুক্ত করে সাদা অধক্ষেপের সৃষ্টি হয়, তবে সেটা অ্যাসিটিলিন বলে প্রমাণিত হয়। এভাবে খুব সহজে অ্যাসিটিলিনকে শনাক্ত করা যায়। অ্যাসিটিলিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটাও প্রমাণ করা যায়, তাই কিনা বলো? খুব সহজ আছে। অ্যাসিটিলিন কি কাজে লাগে বলো তো? অ্যাসিটিলিন দিয়ে আমরা এই সমস্ত যৌগ তৈরি করতে পারি। অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুতিতে অ্যাসিটিলিনকে ব্যবহার করা হয়। এছাড়া কার্বাইড বাতি অর্থাৎ কুপি হিসাব তৈরিতে আমরা জ্বালাতে অ্যাসিটিলিনকে জ্বালিয়ে বাতি সৃষ্টি করতে পারি, যাকে কার্বাইড বাতি বলা হয়। এছাড়া ওয়েস্ট্রসল ইত্যাদি দ্রাবকগুলো প্রস্তুতিতেও কিন্তু অ্যাসিটিলিনকে ব্যবহার করে থাকি। এই হলো সামগ্রিকভাবে অ্যাসিটিলিনের একটা রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত আলোচনা। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্টস করবে। আর আজকে এই পর্যন্তই।